বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসরুমে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। একাদশ শ্রেণীর পাঠ্যে তেলেনাপোতা আবিষ্কার গল্পটি এক ভিন্নধর্মী গল্প হিসেবে আমাদের সামনে এসেছে। প্রেমেন্দ্র মিত্র রচিত এই গল্পের প্রথম ক্লাসটি আমরা সম্পূর্ণ করেছি। আজ আমরা দ্বিতীয় ক্লাসে এসে পৌঁছে গেছি, যেখানে কৌতূহলী হয়ে কারণ জিজ্ঞাসা করলে থেকে শুরু করে পাখির কলরবে চারিদিক ভরে যায়। এই অংশটুকু দেখে নেব। এই অংশটুকুর মধ্যে সাহিত্যের যে রীতি, যে বিশ্লেষণের দিকগুলি রয়েছে সেগুলি তোমাদের সামনে তুলে ধরব, এবং তার সঙ্গে সঙ্গে এই অংশের মধ্যে যে প্রশ্নগুলি হতে পারে বলে মনে হয়, যে লাইনগুলি যথেষ্ট গুরুত্ব বহন করছে, সেই পংক্তি সম্পর্কে বিশ্লেষণ করে দেব এবং সেখান থেকে কোন প্রশ্ন হতে পারে সেগুলিও নিশ্চিতভাবে বলে দেব। তবে পাঠে প্রবেশ করবার আগে আমরা প্রথম ক্লাসটি সম্পর্কে কয়েকটি কথা একটু মনে করে নিই। মূলত আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম গল্পের সেই রচনা রীতি, যে রচনা রীতিতে আমরা লক্ষ্য করলাম যে তিনি কিন্তু আর পাঁচটা গল্পের মতন সাধারণ ভঙ্গিতে গল্পটি রচনা করেননি। প্রথম পুরুষের ব্যবহার করেছেন, মধ্যম পুরুষের ব্যবহার করেছেন কখনো কখনো। সামগ্রিকভাবে তিনি যে অবস্থান করছেন সে কথা না বলে অন্য যারা গল্পের শ্রোতা, আমি কিংবা তোমরা, আমরা গেলে আমরা কি দেখতে পাবো, সেই রকম ভাবে এক ভিন্ন ধর্মী ভঙ্গিমায় গল্পটিকে পরিণতির দিকে নিয়ে যেতে শুরু করেছেন। গল্পটি নিছকই কোনো মাছ শিকারের গল্প নয়। কেন নয়? প্রথম অংশে আমি বলেছি, সেখানে গল্পকার উল্লেখ করেছিলেন এক আশ্চর্য সরোবরে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা এখনো তাদের জলজীবনে প্রথম বর্ষিতে হৃদয়বিদ্ধ করবার জন্য উদ্গ্রীব হয়ে আছে, আর আপনি জীবনে কখনো কয়েকটা পুঁটি ছাড়া কিছুই জল থেকে টেনে তোলার সৌভাগ্য করেননি। এইরকম কথাটি বলতে চাইলেন। সেখানে কি শুধুই নিছকে মাছ শিকারের গল্প নাকি? না। মধ্যবর্তী স্থানে গল্পের পৌঁছে গেলে সেখানে যখন মাছ শিকারের উদ্দেশ্য নিয়ে যাওয়ার পরে একটি বড়শি নিয়ে বসে পড়েছেন গল্পকথক পুকুরের পাড়ে, আমরা যখন গল্পের সেই অংশে গিয়ে পৌঁছবো তখন আমরা বুঝতে সমর্থ হব যে কেবলই কোনো মাছ শিকারের গল্প নয়, তার পিছনে দাঁড়িয়ে আছে এক ব্যঞ্জনাধর্মী কথা। যাই হোক, আমরা তারপরে কি দেখলাম, তিন বন্ধু এক গরুর গাড়ির মধ্যে করে যাচ্ছেন সেই তেলেনাপোতায়। চারিদিকে গাঢ় অন্ধকারে চেতনার শেষ অন্তরীপটি নিমজ্জিত হয়ে গেছে। এমন সময় তাদের ঘুম ভেঙে গেল, খানিকটা হলেও বলা যেতে পারে। কেন? ক্যানিস্তারা বাজানোর শব্দ। গাড়ির গাড়োয়ান সোৎসাহে, আনন্দের সঙ্গে, উৎসাহের সঙ্গে ক্যানিস্তারা বাজাচ্ছে। এই ক্যানিস্তারা কি? ফাটা টিন। গাড়ির গাড়োয়ানকে এই ক্যানিস্তারা বাজানোর কারণ জিজ্ঞাসা করলে তিনি নির্বিকার ভাবে জানালেন যে এগিয়ে ওই শালার বাঘ খেদাতে, অর্থাৎ বাঘ তাড়ানোর জন্য। খেদাতে শব্দের অর্থ হলো তাড়ানো, আঞ্চলিক ভাষায় প্রয়োগ করেছেন গল্পকার এখানে। তো বাঘ তাড়ানোর জন্য ক্যানিস্তারা বাজানো হচ্ছে। এটা শোনার সঙ্গে সঙ্গে শহুরে সভ্যতায় অভ্যস্ত অনেক আলো যেখানে আছে সেখানে দিন কাটানো সেই মানুষগুলোর মনের মধ্যে একটা প্রশ্ন জাগে কিনা, ব্যাপারটা ভালো করে হৃদয়ঙ্গম করার পর মাত্র ক্যানিস্তারা নিনাদে ব্যাঘ্র বিতারণ সম্ভব কিনা কম্পিত কণ্ঠে প্রশ্ন আপনি উত্থাপন করার আগেই গাড়োয়ান আপনাকে আশ্বস্ত করবার জন্য জানাবে যে বাঘ মানে চিতাবাঘ মাত্র, এবং নিতান্ত ক্ষুধার্ত না হলে এই ক্যানিস্তারা নিনাদি তাকে তফাৎ রাখবার পক্ষে যথেষ্ট। অর্থাৎ এই জায়গায় এসে আমরা লক্ষ্য করলাম গাড়ির গাড়োয়ান তিনি খানিকটা হলেও ভরসার সুরে তাদের উদ্দেশ্যে জানালেন যে বাঘ আক্রমণ করবে না যদি ক্ষুধার্ত না হয়, আর বাঘ মানে ভয়ঙ্কর কিছু নয়, ওই চিতাবাঘ মাত্র। কিন্তু কথাটি হলো চিতাবাঘ মানেও বাঘ, সুতরাং তাদের মনের মধ্যে একটা ভীতি সঞ্চারিত হতে শুরু করলো। মহানগরী থেকে ৩০ মাইল দূরে ব্যাঘ্র সংকুল এইরকম স্থানের অস্তিত্ব কি করে সম্ভব? আপনি যতক্ষণ চিন্তা করবেন ততক্ষণে গরুর গাড়ি বিশাল একটা মাঠ পার হয়ে যাবে। ৩০ মাইল দূরে পৌঁছে গেছেন তারা, সেখানে বাঘ আছে মহানগরী থেকে। সুতরাং আমাদের বুঝতে বাকি রইল না, মহানগরী অর্থাৎ কলকাতার কথা বলা হলো। সেখান থেকে ৩০ মাইল দূরে যে এরকম বাঘ অর্থাৎ ব্যাঘ্র সংকুল এলাকা আছে এটা নিয়ে সন্দেহ ছিল গল্পকথক এবং তার বন্ধুদের এর আগে, কিন্তু এখন আর মানসিকভাবে আরো বিধ্বস্ত হয়ে পড়লেন তারা
যে এবার বাঘের কবলে পড়তে হবে না তো। আকাশে তখন কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চাঁদ বোধহয় উঠে এসেছে। কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চাঁদ, কৃষ্ণপক্ষের চাঁদ মানে এক ফালি উঠে এসেছে, বিলম্বিত ক্ষয়িত, আস্তে আস্তে ক্ষয়িত হচ্ছে, অর্থাৎ ক্রমশ ছোট হতে শুরু করেছে। তার পূর্ণতা পাবে অমাবস্যা তিথির মধ্য দিয়ে, যখন আর চাঁদ দেখা সম্ভব হবে না। সুতরাং বিলম্বিত ক্ষয়িত অর্থাৎ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। পূর্ণিমার পরে একাদশী দ্বাদশী করে অমাবস্যা এসে পৌঁছয়। এই দীর্ঘ সময়ে চাঁদ একটু একটু ভাবে ক্ষয়িত হতে থাকে। তার স্তিমিত আলোয় আবছা বিশাল মৌন সব প্রহরী যেন গাড়ির দুপাশ দিয়ে ধীরে ধীরে সরে যাবে। প্রাচীন অট্টালিকার যেসব ধ্বংসাবশেষ, কোথাও একটা থাম, কোথাও একটা দেউড়ির খিলান, কোথাও কোনো মন্দিরের ভগ্নাংশ মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইনটি। গ্রাম্য সভ্যতায় কোনো এক সময়, সুদূর প্রাচীনে, অতীত সময়, অর্থনৈতিক একটা প্রগতি ছিল। অট্টালিকার ধ্বংসবাশেষ, সেই অট্টালিকার ধ্বংস হয়ে যাওয়া সেই টুকরো টুকরো অংশ, মন্দিরের ভগ্নাংশ কিংবা দেউড়ির খিলান, সে কথা জানান দেয় মহাকালের কাছে সাক্ষ্য দেবার। তারাও আস্তে আস্তে মহাকালের কাছে নিমজ্জিত হতে শুরু করেছে, মিলিয়ে যেতে শুরু করেছে, ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে। গল্পকারের দৃষ্টিতে এই দাঁড়িয়ে থাকা যেন ব্যর্থ, অর্থাৎ আগামী সময় মহাকালের কাছে তারা নিশ্চিহ্ন হয়ে পড়বে। তখন আর কেউ একটিবারের জন্য তাদের সেই প্রাচীন সৌন্দর্যের কথা, ব্যক্তির কথা স্মরণ করবে না। হয়তো মহাকাল সব কিছুকে হরণ করে নেবে। এই অবস্থায় যতখানি সম্ভব মাথা তুলে বসে কেমন একটা শিহরণ সারা শরীরে অনুভব করবেন। জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোন কুজ্ঝটিকাচ্ছন্ন স্মৃতি লোকে এসে পড়েছেন বলে ধারণা হবে। ব্যস্ত জীবন মহানগরীর বুকে, সেই মহানগরীর বুকের ব্যস্ত জীবন ছাড়িয়ে দিয়ে, জীবন্ত পৃথিবীর সেই সমস্ত ঘটনা ছাড়িয়ে দিয়ে যেন হঠাৎ করে অতীতের কোন স্মৃতি লোকে গল্পকার এবং তার বন্ধু তারা এসে পড়েছে বলে গল্পকারের মনে হবে। আসলে এই সমস্ত স্মৃতিচিহ্ন নিয়ে দাঁড়িয়ে থাকা চারিপাশের সেই অঙ্গ, তা গল্পকারকে অত্যন্ত আবেগ বিহবল করে তুলবে। সে কথা বোঝানোর স্বার্থে গল্পকার বললেন, এখানে কোন এক কুজ্ঝটিকাচ্ছন্ন মানে কুয়াশাচ্ছন্ন স্মৃতিলোকে এসে পড়েছেন বলে তাদের ধারণা হবে। আসলে সামগ্রিকভাবে আমরা একটি সভ্যতা, ক্ষয়িত একটি সভ্যতার কথা যেন জানতে পারলাম। প্রগতি যেখানে থমকে দাঁড়িয়েছে, স্তব্ধ হয়েছে। রাত তখন কত আপনি জানেন না, কিন্তু মনে হবে এখানে রাত যেন কখনো ফুরোয় না। সত্যি রাত এখানে কখনো ফুরোয় না বলেই মনে হবে, কারণ অন্ধকার এখানে দানা বেঁধে আছে। কেন দানা বেঁধে আছে আমরা পরের অংশে তা স্পষ্ট করব। নিবিড় অনাদি অনন্ত স্তব্ধতায় সব কিছু নিমগ্ন হয়ে আছে। জাদুঘরের নানা প্রাণীদেহ আড়কের মধ্যে যেমন থাকে, আড়কের মধ্যে কাচের তৈরি বিভিন্ন জারের মধ্যে বা বাক্সের মধ্যে যেমন ভাবে জাদুঘরে বিভিন্ন প্রাণীদেহ থাকে, জানান দেয় একটা সময় সেখানে প্রাণ ছিল, আজ আর নেই। ঠিক তেমনি ভাবে যে সভ্যতায় পৌঁছে গেছেন তারা, সেই সভ্যতায় একটা সময় প্রাণ ছিল, আজ কেমন যেন নিষ্প্রাণ হয়ে দাঁড়িয়েছে বলে গল্পকথকের মনে হবে। তখন দু তিনবার মোড় ঘুরে গরুর গাড়ি এবার এক জায়গায় এসে থামবে। হাত পাগুলো নানা স্থান থেকে কোনো রকমে কুড়িয়ে সংগ্রহ করে কাঠের পুতুলের মতন আড়ষ্টভাবে আপনারা একে একে নামবেন। খুব সুন্দরভাবে হাস্য কৌতুক রস এখানে পরিবেশন করলেন গল্পকথক। আসলে ছোট্ট জায়গা, সেই জায়গার মধ্যে সবাই কোনো রকম ভাবে জড়িয়ে টড়িয়ে ছিল এতক্ষণ। সেখান থেকে নামার জন্য অনেকটা সময় কেটে গেছে, তাই হাত পাগুলো কেমন যেন আড়ষ্ট হয়ে গেছে। সেই অবস্থা থেকে নিজেদের নির্দিষ্ট জায়গায়, সংরক্ষিত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যখন নামলেন, তখন মনে হবে কোন রকম ভাবে হাত পাগুলোকে সংগ্রহ করে নামা। এই স্থান থেকে আমরা কিন্তু প্রকৃষ্ট হাস্যরসের একটা দৃষ্টান্ত পাই। একটা কটু গন্ধ অনেকক্ষণ ধরে আপনাদের অভ্যর্থনা করছে। চারিদিক থেকে একটা কটু গন্ধ আসছে, কি না বুঝতে পারবেন, সেটা পুকুরের পানা পচা গন্ধ। পানা পচা গন্ধ শব্দের অর্থটা কি? কচুরি পানা, তা পচে গেছে, সেই গন্ধ এসে পৌঁছচ্ছে। গল্পকথক বললেন, এক সুন্দর অলংকার সৃষ্টির মধ্য দিয়ে তিনি সম্পন্ন করলেন এই কথাটি।
আসলে সেই গন্ধটি আর কিছু নয়, যেন গন্ধটি গল্পকথকদের অভ্যর্থনা জানাচ্ছে। অর্ধস্ফুট চাঁদের আলোয় তেমন একটা নাতি ক্ষুদ্র পুকুর সামনে চোখে পড়বে, একটা ছোট্ট পুকুর, নাতি ক্ষুদ্র নয়, অতি ক্ষুদ্র নয় অতি বৃহৎ, তাই নাতি ক্ষুদ্র পুকুর চোখে পড়বে। তারই পাশে বেশ বিশাল আয়তন একটি জীর্ণ অট্টালিকা, ভাঙা ছাদ, ধসে পড়া দেয়াল ও চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন জানলা নিয়ে চাঁদের বিরুদ্ধে দুর্গ প্রাকারের মতন দাঁড়িয়ে আছে। তার সঙ্গে সঙ্গে গল্পকথকগণ লক্ষ্য করবেন, তার বন্ধু এবং গল্পকথক লক্ষ্য করবেন, ঠিক সেখানেই পুকুরের পাশে একটা বিশাল অট্টালিকা, জীর্ণ শীর্ণ, ভাঙা ছাদ, ধসে পড়া দেয়াল এবং চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন জানালা। চক্ষুহীন কোটর অর্থাৎ যে কোটরে চোখ নেই, সেরকম পাল্লা নেই এমন জানালা নিয়ে দাঁড়িয়ে আছে, চাঁদের বিরুদ্ধে দুর্গ প্রাকারের মতন দাঁড়িয়ে আছে, এক বিশাল আকৃতির, কিন্তু কোথায় যেন নবোদিত চাঁদের বিরুদ্ধে। নবোদিত শব্দের অর্থ হলো সবে মাত্র উঠে আসা, চাঁদের বিরুদ্ধে দুর্গ প্রাকারের মতন দাঁড়িয়ে আছে, নিজেদের সাক্ষ্যের কথা জানান দিচ্ছে। এই ধ্বংসাবশেষের একটি অপেক্ষাকৃত বাসযোগ্য ঘরে আপনাদের থাকার ব্যবস্থা করে নিতে হবে। একটা ঘরে থাকতে হবে, তখন রাতের অন্ধকার। কোথা থেকে গাড়োয়ান একটা ভাঙা লণ্ঠন নিয়ে এসে ঘরে বসিয়ে দেবে, সেই সঙ্গে এক কলসি জল। ঘরে ঢুকে বুঝতে পারবেন বহু যুগ পরে মনুষ্য জাতির প্রতিনিধি হিসেবে আপনারাই সেখানে প্রথম পদার্পণ করেছেন। তারপরে কি হবে? ঘরে ঝুল, জঞ্জাল ও ধুলো হয়তো কেউ আগে কখনো পরিষ্কার করার ব্যর্থ চেষ্টা করে গেছে। দীর্ঘদিনের পুরনো ঝুল, জঞ্জাল, ধুলো এগুলো ভর্তি হয়ে আছে, কেউ একটু চেষ্টা করেছে, কিন্তু সম্পূর্ণ পরিচ্ছন্ন হয়নি। ঘরের অধিষ্ঠাত্রী আত্মা যে তাতে ক্ষুব্ধ, একটা অস্পষ্ট ভাবসা গন্ধে তার প্রমাণ পাবেন। অর্থাৎ এই যে পরিচ্ছন্নতাহীনতা, চেষ্টা হয়েছিল, খানিকটা এখনো আছে, খানিকটা ঝুল, খানিকটা জঞ্জাল, খানিকটা ধুলো এবং দুর্গন্ধ, ভ্যাপসা গন্ধ, এই সব সেখানে আছে। তা বোঝানোর জন্য গল্পকথক বললেন ঘরের অধিষ্ঠাত্রী আত্মা যে তাতে ক্ষুব্ধ, একটা অস্পষ্ট ভাবসা গন্ধে তার প্রমাণ মিলবে। সেই অস্পষ্ট ভাবসা গন্ধ এখনো যে আছে, এটা বোঝানোর স্বার্থে গল্পকথক বললেন ঘরের অধিষ্ঠাত্রী আত্মা এতে ক্ষুব্ধ হয়ে আছে, তার প্রমাণ দেবে যে গন্ধটি এখনো যায়নি। যদি চলে যেত গন্ধটি, তাহলে বোঝা যেত ঘরের অধিষ্ঠাত্রী আত্মা ক্ষুব্ধ নয়। অর্থাৎ সুগন্ধের মধ্যে, সুন্দর পরিবেশের মধ্যে গল্পকথক এবং তার বন্ধু দুজন সেখানে অবস্থান করতেন। সামান্য চলাফেরার ছাদ ও দেয়াল থেকে জীর্ণ পলেস্তারা সেই রুষ্ট আত্মার অভিশাপের মতো থেকে থেকে আপনাদের উপরে বর্ষিত হবে। আসলে এখানে শব্দের গ্রন্থন আর অলঙ্কারের বন্ধনে অংশটি এত অসামান্য হয়ে উঠেছে যা অতুলনীয়। এরপর ঘরের মধ্যে চলাফেরা করার সঙ্গে সঙ্গেই পলেস্তারা খসে পড়ছে। সুদীর্ঘ সময়ের পুরনো ঘর, তাই পলেস্তারা খসে পড়বেই। পলেস্তারা অর্থাৎ আমরা তাকে আঞ্চলিক, আমরা চলিত বাংলায় বলে থাকি প্লাস্টার। এই পলেস্তারা খসে পড়তে শুরু করলো। রুষ্ট আত্মার অভিশাপের মতো থেকে থেকে এই প্লাস্টার শব্দটি পরবর্তী সময় অপভ্রংশ হয়েছে পলেস্তারা। কেমন? রুষ্ট আত্মার অভিশাপের মতন আপনাদের উপরে বর্ষিত হবে, অর্থাৎ পড়তে শুরু করবে। দু তিনটে চামচিকা ঘরের অধিকার নিয়ে আপনাদের সঙ্গে সমস্ত রাত বিবাদ করবে। যেহেতু পুরো ঘর, তাই পুরো ঘরে চামচিকির বাস থাকে। সেই চামচিকি আঞ্চলিক ভাষায়, চামচিকা শুদ্ধ বাংলায়, সেই চামচিকা দু তিনটে সারা রাত উড়তে থাকবে ঘরের মধ্যে। তা দেখে গল্পকথকের মনে হয়েছে হয়তো ঘরের অধিকার নিয়ে চামচিকিগুলো এই তিনটে মানুষের সঙ্গে বিবাদ শুরু করেছে। সুতরাং এই স্থান থেকে আমরা গল্পকথক এবং তার বন্ধু দ্বয় যেখানে পৌঁছে গেলেন এবং রাতের বেলায় যেখানে থাকার ব্যবস্থা হলো তাদের, সে স্থানের সম্পর্কে বর্ণনা এবং বর্ণনা প্রসঙ্গে শব্দের গ্রন্থন আর অলঙ্কারের বন্ধন যে অসাধারণ ভঙ্গিমায় প্রকাশ করলেন, তা নিয়ে আমাদের আর কোনো দ্বিধা রইল না। তেলের উপর আবিষ্কারের জন্য আপনার দুটি বন্ধুর একজন পানরসিক ও এক অপরজন নিদ্রাবিলাসী কুম্ভকর্ণের দোসর হওয়া দরকার। রসিকতাপূর্ণ লেখক প্রেমেন্দ্র মিত্র, তাই তার রচনার মধ্যে বারে বারে সাহিত্য রসের ভঙ্গিমা প্রকাশিত হয়েছে। দুটি বন্ধু থাকা দরকার,
বন্ধু ছাড়া তো কাজ সম্পন্ন হয় না। তাহলে 3 বন্ধুর মধ্যে একজন, যিনি গল্পকথক নিজে, তিনি মাছ ধরতে গেছেন, আর 2টি বন্ধুর মধ্যে একজন হলো পান রসিক। পান রসিক শব্দের অর্থ হলো পানেতেই রস অনুভব করেন যিনি। পান মানে কিন্তু পান সুপুরির কোনো পান নয়, পান মানে গলার্ধকরণ করা, গিলে দেওয়া, অর্থাৎ তরল বস্তুর প্রতি রসিকতা আছে যার। আরেকজন হলো নিদ্রাবিলাসী, অর্থাৎ ঘুমোতে পারে, ঘুমোতে পছন্দ করে এমন। এই নিদ্রাবিলাসী বন্ধুকে গল্পকথক এখানে উপমিত করলেন কুম্ভকর্ণের দোসরের সঙ্গে, অর্থাৎ কুম্ভকর্ণের মতনই প্রায়। আমরা কুম্ভকর্ণ চরিত্রটি জানি, রামায়ণের সেই চরিত্র যিনি হলেন রাবণের ভ্রাতা, বিশ্রবা ঋষির সন্তান, নিকষাজার জননী। ঘরে পৌঁছেই মেঝের উপরে কোন রকমের শতরঞ্জের আবরণ পড়তে না পড়তেই একজন তার উপরে নিজেকে বিস্তৃত করে নাসিকাধ্বনি করতে শুরু করবেন, অর্থাৎ ঘুমোতে শুরু করে দিল কুম্ভকর্ণের দোসর যে বন্ধু, কোন রকম ভাবে বিস্তৃত করে, অর্থাৎ একেবারে হাত পা ছড়িয়ে দিয়ে। আরেকজন কি করলো, যেজন পান রসিক, তিনি পান পাত্রে নিজেকে নিমজ্জিত করে দেবেন। পান পাত্রে অর্থাৎ পান করবার জন্য, গিলে নেওয়ার জন্য যে পাত্র, গ্লাস কিংবা সেট থেকে শুরু করে যে সমস্ত পাত্র, তাতে নিমজ্জিত করবেন। অর্থাৎ পান করবার জন্য তিনি যে সামগ্রীগুলো নিয়ে সেখানে পৌঁছেছেন তার সুবন্দোবস্ত করবেন এবং তার উপযুক্ত ব্যবহার শুরু করে দেবেন। ফলে দুজনই তখন অচেতন হয়ে পড়ছেন আস্তে আস্তে, কিন্তু তখন সচেতন একজন, কে? যিনি মাছ ধরতে গেছেন। রাত বাড়বে, ভাঙা লণ্ঠনের কাছের চিমনি ক্রমশ গাঢ়ভাবে কালিমালিপ্ত হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাবে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই কাঁচের চিমনি, আমাদের মনকে যদি কাঁচের চিমনির সঙ্গে তুলনা করা হয়, তাহলে রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাও যেমন অন্ধকারপূর্ণ হয়ে দাঁড়ায়, ঘুমিয়ে পড়তে হয়, অচেতন হয়ে পড়তে হয়। এই কাঁচের চিমনির সঙ্গে লণ্ঠনের গল্পকথক একটি মানুষের মনকে তুলনা করলেন এখানে, অসাধারণ সুন্দর ভঙ্গিমায়। কোন রহস্যময় বেতার সংকেত পেয়ে গল্পকথক আবার অসাধারণ সুন্দর উপমা অলঙ্কারের প্রয়োগ করলেন এখানে। বলতে চাইছেন, কোন রহস্যময় বেতার সংকেত পেয়ে সে অঞ্চলের সমস্ত সমর্থ সাবালক মশা নবাগতদের অভিনন্দন জানাবে ও তাদের সঙ্গে সনিহিত সম্বন্ধ স্থাপন করতে আসবে। এত সুন্দর শব্দের গ্রন্থন খুব কম সাহিত্যিকের রচনাতেই আমরা লক্ষ্য করতে পারি। মশাগুলি এসে তাদের কামড়াতে শুরু করলো। গল্পকথকের দৃষ্টিতে মশারা যেন তাদের সঙ্গে সনিহিত সম্বন্ধ, অর্থাৎ রক্তের সম্বন্ধ স্থাপন করছে। কি অসাধারণ শব্দের গ্রন্থন! সাবালক মশা, নাবালক মশা নয়। আপনি বিচক্ষণ হয়ে দেয়ালে ও গায়ে বসবার বিশিষ্ট ভঙ্গি দেখে বুঝবেন তারা মশাদের মধ্যে সবচেয়ে বড় কুলীন ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহন অ্যানোফিলিস। সেই মশাগুলি যেখানে বসেছে দেয়ালে কিংবা গায়ে, তাদের দিকে লক্ষ্য করে গল্পকথক বুঝতে পারবেন মশাগুলি আর কিছু নয়, ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহন। ম্যালেরিয়া দেবী মানে হলো ম্যালেরিয়া রোগ, তার বাহন অ্যানোফিলিস, এটা আমরা জানি। সেই অ্যানোফিলিস মশা সেখানে এসে পৌঁছেছে এবং তাদের কামড়াতে শুরু করলো। সুতরাং আগামী সময় ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা তীব্র হয়ে উঠল তিনজনেরই। আপনার 2 বন্ধু তখন 2 কারণে অচেতন। আমরা জানি 2 কারণে কি, একজন ঘুমোতে পছন্দ করে আর একজন পান পাত্রে, অর্থাৎ আচ্ছা মতন গলার্ধকরণ করে তারপর ঘুমিয়ে পড়েছে, অচেতন হয়ে পড়েছে। তাই তাদের দুজনকে মশা কামড়াচ্ছে না কি হচ্ছে, তারা তো সচেতনতার বাইরে, অচেতন হয়ে পড়েছে। সুতরাং তাদের বোধগম্যতার বাইরে সমস্ত কিছু। তাই গল্পকথকের বোধগম্যতা আছে বলে, চেতনা আছে বলে এখন বাধ্য হয়ে সে স্থানটি তিনি পরিত্যাগ করবেন। তারপর গুমোট গরম থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্য টর্চটি হাতে নিয়ে ভগ্নপ্রায় সিঁড়ি দিয়ে ছাদে উঠবার চেষ্টা করবেন। তারপর কি হলো, ছাদে উঠবার সময় বারে বারে ইট আর টালি খসে ভূপতিত হওয়ার বিপদ আছে, তবুও ছাদে ওঠার এক আকর্ষণ গল্পকথককে নিরস্ত করবে না। এক অদ্ভুত অনুভূতি তার মনের মধ্যে অবস্থান করবে। তাই তিনি পৌঁছে যাবেন সেই ছাদে পৌঁছে যাওয়ার পরে কোনো এক দুর্বার আকর্ষণে সমস্ত অগ্রাহ্য উপেক্ষা করে তিনি ছাদে উঠতে পারবেন। ছাদে উঠলেন, ওঠার পরে কি হলো আমরা লক্ষ্য করব। এই যে ছাদে পৌঁছলেন তিনি, সমস্ত কিছু কাঠিন্যকে উপেক্ষা করে তিনি ছাদে যখন পৌঁছলেন তখন দেখতে পেলেন
ছাদে গিয়ে দেখবেন অধিকাংশ জায়গায় আলিশা ভেঙে ধূলিসাৎ হয়েছে। আলিশা মানে ছাদের চারিদিকের যে অংশটি থাকে সেই অংশটি, যা খানিকটা হলেও ছাদে পৌঁছানোর পরে খানিকটা হলেও মানুষকে সুরক্ষিত রাখে, সেগুলি সব ভেঙে গেছে। ফাটলে ফাটলে অরণ্যের পঞ্চম বাহিনী ষড়যন্ত্রের শিকড় চালিয়ে ভিতর থেকে অট্টালিকার ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে রেখেছে। আবার শব্দের গ্রন্থন আর অলঙ্কারের বন্ধনে এই অংশটি উজ্জ্বল হয়ে উঠেছে। ফাটলে ফাটলে এই আলিশাগুলি ভেঙেছে কি করে? অরণ্যের পঞ্চম বাহিনী কাদের বলা হয়? বট, অশ্বত্থ, পিপল থেকে শুরু করে 5 ধরনের বৃক্ষকে একসঙ্গে বলা হয় অরণ্যের পঞ্চম বাহিনী। এই অরণ্যের পঞ্চম বাহিনীর দ্বারা, অর্থাৎ সেই গাছগুলি আমরা জানি অট্টালিকার চূড়ায় বট, অশ্বত্থ, পিপল এই গাছগুলি বিশেষভাবে কখনো কখনো জন্মায়। আর জন্মালে পরে কি হয়? ফাটল ধরায়। অট্টালিকার সেই কংক্রিটে আস্তে আস্তে ফাটল ধরাতে সাহায্য করে। গল্পকথক বলছেন কোথাও কোথাও দেখতে পাওয়া যাবে তখন যে অরণ্যের পঞ্চম বাহিনী তাদের শেকড় চালিয়ে অট্টালিকার ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে ফেলেছে। তবু কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলোয় সমস্ত কেমন অপরূপ মোহময় মনে হবে খানিকক্ষণ চেয়ে থাকলে। এই মৃত্যু সুষুপ্তি মগ্ন, সুষুপ্তি শব্দের অর্থ হলো ঘুমন্ত মগ্ন মায়াপুরীর কোন গোপন প্রকোষ্ঠে বন্দিনী রাজকুমারী সোনার কাঠি রূপার কাঠি পাশে নিয়ে যুগান্তের গাঢ় তন্দ্রায় অচেতন, তা যেন আপনি টের পাবেন। ছোটবেলা থেকে আমরা রূপকথার সেই সকল গল্প শুনেছি যেখানে সোনার কাঠি রূপর কাঠি পাশে নিয়ে রাজকুমারী শুয়ে আছেন, রাজকুমার সেখানে পৌঁছে সোনার কাঠির স্পর্শে তার ঘুম ভাঙিয়ে দেবে। গল্পকথকের মনে হবে এখানে গিয়ে যদিও সমস্ত কিছু ধ্বংসপ্রাপ্ত, তবুও সেই ধ্বংসপ্রাপ্ত পুরীর কোনো এক গোপন প্রকোষ্ঠে ঘরের মধ্যে হয়তো রাজকুমারী আছে, যে রাজকুমারী অপেক্ষা করে আছে তার জন্য, রাজকুমারের হেতু, এবং সেই রাজকুমার তার কাছে পৌঁছে সোনার কাঠির স্পর্শে তাকে জীবন্ত করে তুলবে। এ কথা যেন অনুভব করবেন মর্মে মর্মে গল্পকথক। সেই মুহূর্তে অদূরে সংকীর্ণ রাস্তার ওপারে একটা ভগ্নস্তূপ বলে যা মনে হয়েছিল তারই একটা জানলায় একটা আলোর ক্ষীণ রেখা আপনি হয়তো দেখতে পাবেন। একটা খুব ক্ষীণ রেখা, আলোর রেখা দেখা গেল। সেই আলোর রেখা আড়াল করে একটি রহস্যময় ছায়ামূর্তি সেখানে এসে দাঁড়াবে। রাতের অন্ধকারে সেখানে দাঁড়িয়ে আছে কোন এক ছায়ামূর্তি। গভীর নিশীথ রাতে কে যে এই বাতায়নবর্তিনী, বাতায়ন শব্দের অর্থ হলো জানালা, তাহলে বাতায়নবর্তিনী জানলার সামনে দাঁড়িয়ে আছে এমন কেন যে তার চোখে ঘুম নেই আপনি বারবার ভাববার চেষ্টা করবেন, কিন্তু কিছুতেই বুঝতে পারবেন না। খালি বাদে মনে হবে সবই বুঝি আপনার চোখের ভ্রম। কিছুক্ষণ পরে সেই জানলা থেকে ছায়ারেখা সরে গেছে, আলো স্তব্ধ হয়েছে। তাই মনে হবে গল্পকথকের রাতের অন্ধকারে তা বুঝি গল্পকথকের চোখের ভ্রম। মনে হবে এই ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে একটি স্বপ্নের বুদবুদ ক্ষণিকের জন্য মনের জগতে ফেসে উঠে আবার মিলিয়ে গেছে। আবার সুন্দর গন্থন শব্দের। কি মনে হবে তখন গল্পকথকের? মনে হবে এই ধ্বংসপুরীর অতল নিদ্রার জগৎ থেকে একটা স্বপ্নের বুদবুদ। স্বপ্নের বুদবুদ অর্থাৎ জল থেকে যেমন বুদবুদ উঠে আসে জলের ভিতর থেকে, আবার জলের মধ্যে মিলিয়ে যায়, ঠিক তেমনি এই ধ্বংসপুরীর মধ্যে একটা বুদবুদ উঠে এলো, একটা আবেগ প্রকাশ পেল ক্ষণিকের জন্য, আর সেই আবেগ আবার এই ধ্বংসপুরীর মধ্যে মিলিয়ে গেল। বাস্তবিকভাবে এখানে সেই আবেগ প্রকাশ পেয়েছে আমরা পরবর্তী সময় দেখে নেব। আপনি আবার সন্তর্পণে নিচে নেমে আসবেন এবং কখন এক সময় দুই বন্ধুর পাশে একটু জায়গা করে ঘুমিয়ে পড়বেন জানতে পারবেন না, কারণ তখন অচেতনতা গল্পকথককে খানিকটা হলেও নিমজ্জিত করেছে গাঢ় অন্ধকারে। যখন জেগে উঠবেন তখন অবাক হয়ে দেখবেন এ রাত্রির দেশেও সকাল হয়, পাখির কলরবে চারিদিক ভরে যায়। এই লাইনটা আমরা দেখে নিই, এই রাত্রির দেশেও সকাল হয়। রাত্রির দেশ বলতে গল্পকথক কি বুঝিয়েছেন? অর্থনৈতিক প্রগতিহীন সেই সমাজ ব্যবস্থা, যে অর্থনৈতিক প্রগতিহীনতার কথা আমরা এই গল্পের মধ্যে বেশ কয়েকটি স্থানে বারে বারে দেখব। আমি প্রথমে বলেছিলাম এই গল্প নিছকই কোনো তেলনাপোতা আবিষ্কারের গল্প নয়, নিছকই কোনো মাছ ধরার গল্প নয়, তার সঙ্গে সঙ্গে সমাজ ব্যবস্থার সেই ভিন্নতাকে আমরা লক্ষ্য করব গল্পের মধ্য দিয়ে। সুতরাং গল্পকথক যখন সকালবেলা জেগে উঠবেন তখন দেখতে পাবেন এই রাত্রির দেশেও সকাল হয়, পাখির কলরবে চারিদিক ভরে যায়,
অর্থাৎ এই রাতের অন্ধকার যেখানে সর্বক্ষণ অবস্থান করে, দিনের আলোতেও যেখানে রাতের অন্ধকার হয়, সে স্থানে পাখির সুমধুর কলতানে ভরে যায়, মনে হয় বেঁচে থাকার সুর জেগে উঠেছে চারিদিকে। আজকে এতটা অংশই থাক, তবে এই অংশের মধ্যে আমরা যে প্রশ্নগুলো দেখতে পাই, আমরা সেই অনুশীলন অংশগুলো একটু দেখে নিই। প্রথম প্রশ্ন, গাড়োয়ান নিতান্ত নির্বিকার ভাবে আপনাকে জানাবে। গাড়োয়ান তাদের কি জানাবেন? 1 নম্বরের প্রশ্ন হতে পারে, মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশা দাঁড়িয়ে আছে, কোন বিষয় সম্পর্কে বক্তার এই উক্তি? প্রসঙ্গ নির্দেশ করো। এর সঙ্গে আরেকটু সংযোগ করে দিলাম, প্রসঙ্গ নির্দেশ করো 2 নম্বরের, আর পরের প্রশ্নটি 3 নম্বরের রেসপেক্টে তোমরা লিখবে, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন হবে। ব্যাখ্যা করে দিয়েছি, চেষ্টা করো, না পারলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো, আমি পরে দেখে দেব। জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো ঝটিকাচ্ছন্ন স্মৃতি লোকে এসে পড়েছেন বলে ধারণা হবে। বক্তার এমন উক্তি কেন, মানে কোন প্রসঙ্গে বক্তা এই উক্তিটি করেছেন? তোমরা 1 নম্বরের উত্তর এটা লেখার চেষ্টা করো। 4 নম্বর প্রশ্ন, একটি অস্পষ্ট ভাবসা গন্ধে তার প্রমাণ পাবেন। কখন, কে, কি প্রমাণ দেবে? 1 নম্বর রেসপেক্টে লিখবে। আপনার 2 বন্ধু তখন 2 কারণে অচেতন। এই অচেতনতার কারণ কি ছিল? নিশ্চয়ই মনে আছে, একজন পানবিলাসী, আরেকজন নিদ্রাবিলাসী, কুম্ভকর্ণের দোসর। উত্তর লেখার চেষ্টা করো 1 নম্বরের প্রশ্ন। আর অন্তিম প্রশ্ন, তা যেন আপনি টের পাবেন। কি টের পাওয়ার কথা বলা হয়েছে? এই প্রশ্নগুলি অবশ্যই অনুশীলন করো। আর শেষ প্রশ্ন আরেকটি আছে, এই রাত্রির দেশেও সকাল হয়। বক্তার এমন উক্তির কারণ কি? কখন বক্তার এমন মনে হয়েছে, মানে বক্তার এমন উক্তির কারণ কি? 1 নম্বরের রেসপেক্টে অবশ্যই লিখো। যেটা বললাম, অর্থনৈতিক প্রগতিহীন একটা সমাজ ব্যবস্থা, গ্রাম্য সমাজ ব্যবস্থার দিকে দৃষ্টি আরোপ করা হয়েছে এখানে। কেমন? বেশ, আজকে এতটাই থাক। এই অনুশীলন অংশটা অবশ্যই অনুশীলন করো। সকলকে ধন্যবাদ। আর এইভাবেই ক্লাসের সঙ্গে জুড়ে থাকো, আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো। সকলকে ধন্যবাদ।